জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গান্ধীজির একটা জাতীয় আন্দোলন, প্রথম যে মাস মুভমেন্ট ছিল অসহযোগ আন্দোলন, সেটা নিয়ে কিন্তু আমরা এখন একটা আলোকপাত করব। ডিমান্ড ছিল স্যার যে অসহযোগ আন্দোলনটা বেশ কিছু চৌরি চৌরা ঘটনা আসলে কী ছিল একটু জানাতে হবে, এবং অসহযোগ আন্দোলনের উপরে বেশ কিছু উক্তিগুলো দিয়ে দিচ্ছে, কে কী বলেছে এই জায়গাটা পুরো বেঁধে দিবেন স্যার, একদম পার্টিকুলার একদম ইঙ্গিত করা হয় আমাকে মেলের মধ্য দিয়ে হোয়াটসঅ্যাপে, সেই জায়গাটা বেঁধে চেষ্টা করছি। প্রত্যেকে আবদার করবে, আবদারগুলো আমরা এন্ট্রি করি ডায়েরিতে, তারপর পাট পাট করে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করছি। ধৈর্য ধরবে, প্রত্যেকের প্রতি টপিক যাবে, পুরো সিলেবাসও কভার হবে, এমসিকিউ যাবে, শর্ট প্রশ্ন সবই যাবে, টোটাল যাবে। টপিকগুলোকে হজম করতে হবে আগে, তারপরে আমরা আস্তে আস্তে যাবো। যে পার্টটা অধিক গুরুত্ব দিয়েছি আমরা, যে অসহযোগ আন্দোলন গান্ধীজি কেন প্রত্যাহার করলেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 সাল চলেছিল, যে বিশ্বযুদ্ধে একজন প্রত্যাগত সৈনিক ছিলেন ভগবান আহির। যেমন আমরা জানি নজরুল ইসলামের মতো যে মানুষ যোগ দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, সেই ভগবান আহির প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকারী সৈনিক। তিনি প্রতিবাদ অনেক ক্ষেত্রে করেছিল, সবচেয়ে যেটা প্রতিবাদ করলো যেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষকে নাজেহাল করলো। দ্রব্যমূল্যের প্রতিবাদে চৌরিচৌরা থানার পাশে একটা বিশাল বড় মিছিল বের করে, 3000+ জনতা সেখানে গিয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন ওই প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফেরত সৈনিক ভগবান আহির। এই ভগবান আহিরকে প্রহিত করলো। তখন তীব্র কণ্ঠে গর্জে উঠল তাদের অনুগামীরা, সেই নজর আলী, লাল মোহাম্মদ, এরা কিন্তু শ্যামসুন্দর, এরা প্রতিবাদ করলো। কেন করা হবে? এই যে তাদের প্রতিবাদটাই হলো চৌরিচৌরা ঘটনা। আগুন লাগিয়ে দিল আমাদের লিডারকে, ভগবান আহিরকে কেন আপনারা প্রহিত করবেন। শেষ পর্যন্ত গান্ধীজি মর্মাহত হয়ে প্রত্যাহার করলেন। 1920 সালের 1 আগস্ট এই অসহযোগ আন্দোলনের ডাক শুরু সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু বালগঙ্গাধর তিলকের মৃত্যু হয়, আন্দোলন পিছিয়ে যায়। ডিসেম্বরের 26 তারিখে গিয়ে আমরা দেখছি নাগপুরে মিস্টার রাঘবাচার্যের সভাপতিত্বে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। সেই অসহযোগ আন্দোলন সেই ভগবান আহিরকে প্রহিত করার প্রতিবাদে অহিংস থেকে আস্তে আস্তে সরে যাবে সহিংসার দিকে, গান্ধীজি প্রত্যাহার করে নেবে। এবং সেই প্রত্যাহার প্রসঙ্গে শুধু রোমারোলার মতো মানুষ নয়, এই প্রত্যাহার প্রসঙ্গে পরের বছর 1923-এর 1 জানুয়ারি গড়ে উঠবে কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি। এইভাবে কিন্তু আস্তে আস্তে দেখবো আমরা গান্ধীজি অসহযোগ আন্দোলন কীভাবে ঘটেছিল। যাক, গান্ধীজি অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিলেন, তখন আমরা দেখেছিলাম 1920 সালে 18 বছর ঊর্ধ্বে ছাত্ররা যেন স্বেচ্ছাসেবক হিসেবে বাহিনীতে যোগ দেয় এবং আইন অমান্য আন্দোলন গড়ে তুলে অহিংসাপথ আন্দোলন চলবে। গান্ধীজি তার নন কোঅপারেটিভ মুভমেন্ট অর্থাৎ 1920 থেকে 1922 পর্যন্ত আন্দোলন নেতৃত্ব দিয়েছিল। 20 থেকে 22 ভালো করে মনে রাখবে। আর কি হলো না, 1922 সালের 14 থেকে 16 ফেব্রুয়ারি বোম্বাই এক সর্বদলীয় সম্মেলন দ্বারা কংগ্রেস ও সরকারের মধ্যে আপোষের একটা সূত্র খোঁজার চেষ্টা করা হয়েছিল। অসহযোগ আন্দোলন যখন চলছে, ভালো করে মনে রাখবে। অসহযোগ আন্দোলন যখন চলছে 20 থেকে 22, এই মতো অবস্থায় 22 সাল তখন 25 ফেব্রুয়ারি হয় না, চৌরিচৌরা ঘটনা ঘটে গেছে, তারপরেও কিন্তু একটা সূত্র খুঁজছে কীভাবে এটাকে হ্যান্ডেল করা যায় বা ডিল করা যায়, মনে রাখবে এইটা। সেখানে গান্ধী তত্ত্বে বলা হয়েছিল সরকার যদি বন্দীদের মুক্তি দিয়ে দেন তাহলে কিন্তু আইন অমান্য আন্দোলন আমরা বন্ধ রাখবো। কে বলছে এটা? গান্ধীজি। এবং 1922 সালের 26 জানুয়ারি গান্ধীজি কি বলে দিয়েছিল যে কংগ্রেসের দাবিগুলোকে মানতে হবে, নতুবা কিন্তু আন্দোলন থামানো হবে না। তো গান্ধীজির এবং আমাদের লর্ড রিডিংয়ের মধ্যে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিল। লর্ড রিডিংয়ের নামটা আমি উল্লেখ করে দিচ্ছি, দেখে নেবে তোমরা। হ্যাঁ, যাক, এবং গুজরাটের সুরাট জেলা বারদৌলি তালিকে কংগ্রেস প্রথম আইন আন্দোলন শুরু করে বলে জানিয়েও দিয়েছিল। যাক, সেটা আস্তে আস্তে করে কিন্তু দেখছি আমরা গান্ধী দাবিগুলো মানছে না এবং আন্দোলন কিন্তু এগিয়ে যাচ্ছে। যেটা ইম্পর্টেন্ট টপিক দেখো, 1922 সালের অসহযোগ আন্দোলন যখন চলছে 1 ফেব্রুয়ারি তারিখে দ্রব্যমূল্য এত বৃদ্ধি কেন, তার দাম কমাতে হবে, হ্রাসের দাবিতে ব্যবসায়ীদের দোকানের সামনে দিয়ে প্রায় 3000 স্বেচ্ছাসেবক এগিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে কে হলেন না, প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যাগত সৈনিক ভগবান আহির তার লিডার। আবারও বলবো, 1922-এর 1 ফেব্রুয়ারি গান্ধীজির আহ্বানে যখন অসহযোগ আন্দোলন চলছে, সহিংস পথে নয় অহিংস পথে চলছে, তখন দ্রব্যমূল্য হ্রাস করতে হবে। এরই প্রতিবাদে প্রথম বিশ্বযুদ্ধ থেকে প্রত্যাগত সৈনিক ভগবানের নেতৃত্বে 3000 জনগণ একটি মিছিল বের করে স্বেচ্ছাসেবকদের নিয়ে। এবং ভগবানকে তখন কী করলো, ওই চৌরিচৌরা থানার পুলিশ অফিসার গ্রেপ্তার করলো, পুলিশ ইন্সপেক্টর গ্রেপ্তার করেছিল এবং বেত্রাঘাত মারা শুরু করলো। এই ঘটনাটি স্থানীয় খিলাফত অফিসে জানানো হলো। কে? লাল মোহাম্মদ নামের একজন স্বেচ্ছাসেবী। কি ঘটনা ঘটলো, আমরা প্রতিবাদ করছি কেন দাম বাড়ানো হয়েছে, দ্রব্যমূল্য হ্রাস করতে হবে, এই নিয়ে আমাদের লিডার ভগবান আহিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেত্রাঘাত মারা হচ্ছে। খিলাফত কমিটি জানিয়ে দিল লাল মোহাম্মদ। তখন কি করলো, পুলিশের শাস্তি দিতে হবে, পুলিশকে ছাড়া হবে না। ভগবানের প্রতি বিধানের জন্য 3000+ প্রায় 4000 জনগণ লাল মোহাম্মদ, শ্যামসুন্দর, নজর আলীর নেতৃত্বে এক মিছিল বের করে চৌরিচৌরা থানার দিকে এগিয়ে যায়।
5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচড়া গ্রামে ওই মিছিলের উপর পুলিশ গুলিবর্ষণ শুরু করেছিল। পাল্টা জবাব হিসাবে কি করলো, ওই মিছিলে যারা ছিল হিন্দু মুসলমান কৃষক ও অধিবাসী ছিল, তারা উত্তেজিত হয়ে ওইখানে আগুন লাগিয়ে দিল। ভগবানকে কেন বেত্যাঘাত মারা হবে, কেন দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে, কেন গুলি চালানো হবে? আগুন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 22 জন পুলিশ কর্মী সঙ্গে সঙ্গে মারা যায়। এটা আমরা পাচ্ছি বোম্বে ক্রনিক্যাল পত্রিকায় প্রথম ছেপে দেওয়া হয়েছিল, ওই 22 জন পুলিশকে মারা গেছে। চৌরিচড়া ঘটনা প্রথম ছাপা হয় বোম্বে ক্রনিক্যাল, এবং এই চৌরিচড়া ঘটনা প্রতিবাদে 175 জন ভারতীয়র ফাঁসির অর্ডার হয়েছিল। কিন্তু মরাগে মদনমোহন মালব্য শেষ পর্যন্ত যে কোটা মানুষের ফাঁসি শেষ পর্যন্ত স্থির ছিল, প্রত্যেককে ফাঁসি থেকে বের করে এনেছিল। অসহযোগ আন্দোলনে চৌরিচড়া ঘটনাতে যে সমস্ত মানুষকে একদম মানে তাদের যদি কেস করা হয়, তারা ফাঁসির মঞ্চে যাবে সুনিশ্চিত হয়ে যায়, ফাঁসির অর্ডারও বেরিয়ে যায়। এই মুহূর্তে কিন্তু মদনমোহন মালব্যর নামটা বারবার বলবো, যিনি কিন্তু আইনজীবী হিসাবে রক্ষা করেছিল চৌরিচড়া ঘটনায় যুক্ত ভারতীয় আসামিদের বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সবাই। খুব বড় অবদান ছিল মদনমোহন মালব্য। যাক, 1922 সালে 5ই ফেব্রুয়ারি ঘটনা ঘটল। 6ই ফেব্রুয়ারি তারিখে বোম্বে ক্রনিক্যালে প্রকাশ পেল। 12ই ফেব্রুয়ারিতে বারদৌলিতে একটি বৈঠক ডেকে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করলো। আর 25শে ফেব্রুয়ারি এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি দিল্লি অধিবেশনে বারদৌলির প্রস্তাবিতকে চূড়ান্ত দেয়, পরিসমাপ্তি ঘটল। তাহলে 1922-এর 1 ফেব্রুয়ারি মিছিল শুরু হয়, 5ই ফেব্রুয়ারি ঘটনা ঘটল, এবং 12ই ফেব্রুয়ারি বারদৌলিতে একটি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসিয়ে সেখানে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। 25শে ফেব্রুয়ারি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, নিখিল ভারত কংগ্রেস কমিটি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলো। বারদৌলি প্রস্তাবকে স্বীকৃতি দিল কোথায় না, দিল্লি অধিবেশনে। ভালো করে মনে রাখবে তোমরা। এবারে এই যে অসহযোগ আন্দোলন গান্ধীজি চৌরিচড়া ঘটনার জন্য প্রত্যাহার করে নিলেন, ভগবান আইরের ঘটনা অহিংস পথে নয় সহিংস পথে চলে যাচ্ছে, এই নিয়ে কিন্তু 22 জন পুলিশ পুরি মারা গেল। ওরা ব্রিটিশরা যে প্রতি বছর কত মানুষকে মারছে, ভগবান আইরকে যে প্রহিত করলো এবং কত মানুষকে যে মেরে ফেলে ওরা, তাদের তো কোনো প্রতিবাদ নেই। এই জন্য কি করলো, গান্ধীজিকে অনেকে সহ্য করতে পারলো না। যুবশক্তি তো ভীষণভাবে গান্ধীজির বিরুদ্ধে চলে গেছিল এই সময়। যা হোক, গান্ধীজির অহিংসা থেকে সহিংসা পথে চলে যাচ্ছে বলে আন্দোলন প্রত্যাহার করলেন, এবং বারদৌলিতে প্রস্তাব দিল্লিতে অনুমোদিত পেল। 25শে ফেব্রুয়ারি সর্বভারতীয় স্তরে, 12ই ফেব্রুয়ারি সেই প্রস্তাব গ্রহণ হলো। প্রত্যাহার প্রসঙ্গে আর কি বললো দেখে নেব। এই অসহযোগ আন্দোলন, নন কোঅপারেটিভ মুভমেন্ট, গান্ধীজির প্রথম মাস মুভমেন্ট, সর্বভারতীয় জাতীয় আন্দোলন যখন প্রত্যাহার করছেন, তার প্রসঙ্গে কোন কোন ব্যক্তি কি বলল একবার ছকে ফেলার চেষ্টা করেছি। গান্ধীজি বিবেকানন্দের জীবনীকার রোমারোলা, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন মোর এক বেটা, সেই গান্ধীজি বিবেকানন্দ জীবনীকার রোমারোলা বলছেন, একটি দেশের সমস্ত ক্ষমতা একজনের হাতে তুলে দেওয়া সত্যি বিপদ এর মধ্যে রয়েছে। কে বলছে? একজনের হাতে তুলে দেওয়া বিপদ আছে। আর যখন একটা আন্দোলন চরম সীমায় পৌঁছে গেছে, তাকে বন্ধ করে আদেশ দেওয়া আরো সত্যি বিপজ্জনক। তাই গান্ধীজির এই প্রত্যাহার রোমারোলা মানছে না, গান্ধী জীবনীকারী মানতে পারেনি। রোমারোলা আরেকটি বলেছেন কথা, গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাঘাত জনগণকে হতাশ করে দিয়েছিল। কে বলছে? রোমারোলা। মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীকান্ত দত্ত অসহযোগ আন্দোলন যে উইথড্রল করা হলো, প্রত্যাহার করে নিল, সে প্রসঙ্গে বলছে, যুদ্ধ শেষ, সমগ্র অভিযানও শেষ হয়ে গেল, পর্বত বাস্তবে মুশিক প্রসব করলো। এই উক্তিটা বহুবার দিয়েছে, আমাদের উক্তি হচ্ছে রজনীকান্ত দত্ত। আবার একটা উক্তি দিয়েছে রজনীকান্ত দত্তের দ্বিতীয় উক্তি দেখে নাও একবার, আমি উল্লেখ করে দিয়েছি এই জন্য। কি বলেছেন? ইন্ডিয়া টুডে গ্রন্থে বলছেন, হিংসা বা অহিংসার প্রশ্ন নয়, বৃত্তশালী মানুষের শ্রেণী স্বার্থের জন্যই গান্ধীজি এই আন্দোলনকে শেষ করে দিয়েছিল, একটা গোষ্ঠীকে তিনি পাইয়ে দিয়েছিল। রজনীকান্ত দত্ত বলছে ইন্ডিয়া টুডে গ্রন্থে। এম.এন. রায়, মানবেন্দ্র রায় বলছেন ভ্যানগার্ড পত্রিকায়, কি বলেছিলেন? এই সিদ্ধান্ত, গান্ধীজির সিদ্ধান্ত, প্রত্যাহার সিদ্ধান্ত নেতৃত্বের দেউলিয়া ও দুর্বল মনোভাবের প্রকাশ করে দিয়েছিল, যে নেতৃত্ব দেউলিয়া হয়ে গেছে, দুর্বল মনোভাবের মানুষেরা। এম.এন. রায় বলছে ভ্যানগার্ড পত্রিকায়। মুজাফফর আহমেদ কি বলেছিল? অসহযোগ আন্দোলনকে থামিয়ে দেওয়া গান্ধীজিকে বিশ্বাসঘাতক বলে ছাড়া আর কিছু বলতে পারবো না। গান্ধীজিকে বিশ্বাসঘাতক বলেছিলেন মুজাফফর আহমেদ অসহযোগ আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে। লুই ফিশার গান্ধীর সঙ্গে একাধিকবার তিনি সাক্ষাৎ করেছিলেন, তিনি বলেছিলেন যে জনসাধারণের সমগ্র আগ্রহ এবং আত্মদান সমস্ত প্রচেষ্টাকে গান্ধীজি যুবকাষ্ঠে বলি দিয়ে দিল, তাদের জাগ্রহ আত্মদানের সে যে প্রচেষ্টায় গান্ধী ধ্বংস করে দিল, বলছে লুই ফিশার। রাজপথ রায় কি বলেছিলেন? আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম। গান্ধীজি এমন একটা ডিসিশন নিলেন, আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম, বলছে সে পাঞ্জাব কেশরী রাজপথ রায়। সুভাষচন্দ্র বসু বলছেন ইট ইজ এ ন্যাশনাল ক্ল্যামিটি, এটি একটি জাতীয় বিপর্যয়। একাধিক পরীক্ষায় দিয়েছে অসহযোগ প্রত্যাহার সম্পর্কে
জাতীয় বিপর্যয় বা ন্যাশনাল ক্লামিটি কে বলে সুভাষচন্দ্র বসু। গান্ধীজিকে তিনি বলেছিলেন ওল্ড, বৃদ্ধ, আন্তর্জাতিক পরিস্থিতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আন্তর্জাতিক পরিস্থিতি ইন্টারন্যাশনাল ফিল্ডে তার কোনো জ্ঞান নেই এবং বৃদ্ধ মানুষ, তাই তিনি কাজটা ভুল করেছেন। মতিলাল নেহরু বলেছিলেন একটি স্থানের জনতার পাপে গান্ধীজি গোটা দেশকে শাস্তি দিয়ে দিলেন, অর্থাৎ চৌরিচৌরা ঘটনার জন্য গোটা দেশ কেন শাস্তি পাবে এটা মেনে নিতে পারা যাবে না। মতিলাল নেহরু এলাহাবাদ হাইকোর্টে আইনজীবী ছিলেন, তিনি বলেছিলেন এই কথা। একটা স্থানে ঘটনা ঘটলো, গান্ধীজি কেন গোটা দেশকে শাস্তি দিলেন? কারারুদ্ধ অবস্থায় চিত্তরঞ্জন দাস বলেছিলেন, কি বললেন? জওহরলাল নেহরু বললেন আমরা সকলেই অসহায় হয়ে গেলাম, তাই অসহযোগ আন্দোলন প্রত্যাহার বা ইমিডিয়েট তাৎক্ষণিক কারণ হিসাবে খিলাফত আন্দোলন চিহ্নিত করা হয়। তাই যা হোক, চিত্তরঞ্জন দাস এবং জওহরলাল খুবই ফেটে পড়েছিল এবং অসহযোগ আন্দোলনের তাৎক্ষণিক কারণ বা ইমিডিয়েট কজ, প্রথম কারণ ছিল খিলাফত অন্যায় বা খিলাফত আন্দোলন। একাধিক পরীক্ষায় দিয়েছে, এটা মনে রাখবে। এর পরবর্তীকালে কি দেখবো আমরা? চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু অসহযোগ প্রত্যাহার প্রসঙ্গে কি করলো? তারা নতুন দল গঠনের সিদ্ধান্ত নেবে। 1923-এর 1 জানুয়ারি মতিলাল নেহরুর বাড়ি উত্তরপ্রদেশ এলাহাবাদে, বাড়িটার নাম আনন্দ ভবন, তার দোতলায় গড়ে তুলেছিল কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি, যাকে আমরা সংক্ষেপে স্বরাজ্য দল বলি। মনে রাখবে এটা। সুমিত সরকার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলছেন ব্রিটিশ রাজাদের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্রে ব্যাপকতা ও গভীরতায় অসহযোগ আন্দোলন বিশাল পরিবর্তন ঘটিয়েছিল, কিন্তু গান্ধীজির যে প্রত্যাহারটা এটা কিন্তু সত্যি ঠিক ছিল না। তো গান্ধীজি সে বলেছিল ভারতবাসী 1 বছরের মধ্যে স্বরাজ অর্জন করবে। কেন গান্ধীজি প্রত্যাহার করলেন? গান্ধীজি তো বিখ্যাত উক্তি দিয়েছিল যে ভারতবর্ষে 1 বছর স্বরাজ অর্জন করবে। তো এই আন্দোলনে কৃষকদের ভূমিকা দেখে জওহরলাল নেহরু খুব ইম্পর্টেন্স দিয়েছিলেন তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে। কি বলেছিল? আমরা দেখলাম সমস্ত গ্রাম অঞ্চলে উদ্দীপনার আশ্চর্য উন্মাদনায় ভরপুর, সমস্ত গ্রামে গ্রামে কৃষকরা কিন্তু এই অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিল। অমলেশ ত্রিপাঠী কি বলেছেন? গ্রামাঞ্চলগুলি নতুন উৎসাহের প্রাবল্যে প্রাণ চাঞ্চল্য নিয়ে জেগে উঠেছিল, গ্রামগুলি যেন নতুন প্রাণ নিয়ে জেগে উঠেছিল, ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী বলছেন। যাক, তারা শেষ পর্যন্ত এই অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পরে নতুন দল গড়ে উঠল, যার নাম কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি বা স্বরাজ্য দল। তো অসহযোগ আন্দোলন কিভাবে চৌরিচৌরা ঘটনা ঘটলো এবং লাল মোহাম্মদ নজর আলীর ভূমিকা নিয়ে বললাম, ভগবানের ভূমিকা বললাম, অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে কে কি উক্তিগুলো করেছিল একবারে বেঁধে দিয়েছি, ভালো করে আপনারা পড়বেন। যারা WCS দিচ্ছেন এই বইটা সংগ্রহ করে নিন, এর তথ্য পেয়ে যাবেন। যারা নেটশিট দিচ্ছেন অবশ্যই PSCর জন্য এই বইটা কিনে নিন, আপনারা প্রচুর কিন্তু হেল্প পাবেন এর তথ্যের জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। কেমন লাগলো অসহযোগ আন্দোলনে সেই ভগবানের ভূমিকা, নজর আলীর মোহাম্মদ, শ্যামসুন্দর ভূমি কেমন লাগে জানাবে, এবং গান্ধীজির অসহযোগ প্রত্যাহার সম্পর্কে কিভাবে কে কি উক্তিগুলো করলো, কতটা তোমার সাজাতে পেরেছি অবশ্যই জানাবে। একটা প্রশ্ন এখান থেকে আগামী দিনে পরীক্ষায় পাবে, অনেক ইন্টারভিউ পাবে, যে কোনো পরীক্ষায় তোমার যেমন ডেমনস্ট্রেশন দিতে যাবে, এইসব জায়গাগুলো কিন্তু ক্যাচ করবে। অনেক কঠিন জায়গা সহজ করার চেষ্টা করছি। আজকে এই পর্যন্ত রইল, ভালো থাকবে সবাই। সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, অন্যদের শেয়ার করবে, একটা লাইক একটা কমেন্ট দেবে, এইটুকু আশা রাখছি সবার কাছ থেকে। বাই।